হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টেকনিক্যাল অ্যাসপিরেন্টস অফিসিয়াল। তো আমরা আগের যে রিজনিং এর ক্লাসটা পড়েছিলাম সেখানে আমরা পড়েছিলাম অ্যানালজি, আর আজকে আমরা পড়ব ক্লাসিফিকেশন। তো এই ক্লাসিফিকেশন থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, আর এখানে এই ক্লাসিফিকেশনের জন্য আমাদেরকে জানতে হয় ফিজিক্স, জানতে হয় ম্যাথামেটিক্স, জানতে হয় জিওগ্রাফি, ইংলিশ এবং আমাদের বেসিক নলেজগুলো থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে। আচ্ছা, তবে আমি একটা কথা বলি, এই ক্লাসিফিকেশন কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়। আমাদের এই যে ক্লাসিফিকেশন নিজেই ক্লাসিফিকেশন, এই কথাটার অর্থই কিন্তু শ্রেণীবিভাগ করা। কিন্তু এই ক্লাসিফিকেশনকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমস যেখানে আমাদের নাম্বারস থাকছে, আর 2 নম্বরে আমাদের কি থাকছে, একটা যেখানে আমাদের থাকছে ইংলিশ অ্যালফাবেটসের ক্ষেত্রে বিভিন্ন এই যে জায়গাটা, এখানে কিন্তু আমাদেরকে যা প্রশ্ন করা হয় সেগুলোর সলভ করবার জন্য আমাদের কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি পর্যন্ত আমাদের খুব ভালোভাবে জানতে হয়। অর্থাৎ এখানে কিন্তু আমাদেরকে পুরোপুরি আমাদের জেনারেল নলেজ বা জিকের যে কতটা নলেজ রয়েছে সেটাও কিন্তু এই চ্যাপ্টার থেকেই আমাদেরকে জানতে চাওয়া হয়। এবার সরি সরি আমার শরীরটা একটু খারাপ, তো যে কারণে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, তো আমাদের ক্লাসিফিকেশনের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমসগুলো আছে সেটা আমরা এই ক্লাসে কমপ্লিট করব। আর আমাদের ইংলিশ রিলেটেড, অর্থাৎ যেখানে আমাদের সেই সমস্ত প্রশ্নগুলো আসে না, বুকস, লাইব্রেরি, এটা ওটা, এই ধরনের যে সমস্ত প্রশ্নগুলো আসে, ওই যে চ্যাপ্টারটা ওটা আমরা কিন্তু নেক্সট ক্লাসে করব। এটা আমাদের পার্ট 1। পার্ট 2তে আমরা ওটা করব। এখন আমাদের ম্যাথমেটিক্যাল যে সমস্ত প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে আমরা সবার প্রথমে সলভ করব। এবার আমি বলি, সবার প্রথমে ক্লাসিফিকেশনের ম্যাথমেটিক্সের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো করতে গেলে আমাদেরকে বেশ কয়েকটা দিকে নজর রাখতে হয়। যেমন সবার প্রথমে এখান থেকে প্রশ্ন আসে প্রাইম নাম্বারস থেকে প্রশ্ন আসে। কিভাবে প্রাইম নাম্বারস থেকে প্রশ্ন আসে? আর কি থেকে প্রশ্ন আসতে পারে? তাছাড়া কি থেকে আসতে পারে? স্কোয়ার থেকে, বা কিউব থেকে, বা স্কোয়ার রুট কিউব রুট থেকে, স্কোয়ার রুট বা কিউব রুট থেকে। ঠিক আছে, স্কোয়ার থেকে, কিউব থেকে, স্কোয়ার রুট বা কিউব রুট থেকে। আমরা তোমাদেরকে প্রত্যেকটার একটা একটা করে আমি এক্সাম্পল করে দেখাবো যেগুলো আমাদের পরীক্ষাতে এসেছিল এবং সেগুলো কিভাবে আমাদেরকে সলভ করতে হবে। তারপর আমরা প্র্যাকটিসও করব বেশ কিছু প্রবলেমস আজকের ক্লাসেই, এবং পরবর্তীকালে যখন রিজনিং এর প্র্যাকটিস সেশনগুলো আসবে তখন কিন্তু আমরা প্রচুর প্রচুর রিজনিং প্র্যাকটিস করতে থাকবো। তো স্কোয়ার এগুলো আসলো। এছাড়াও আমাদের কি প্রশ্ন প্রবলেমস গুলো দেখতে পাই আমরা? সাম অফ ডিজিটস। আর কি আসে? ডিভিসিবিলিটি থেকে আসে। আর কি থেকে প্রশ্ন আসতে পারে? ডিভিসিবিলিটি থেকে আসতে পারে। ডিভিসিবিলিটি ছাড়া আর কি থেকে আমাদের প্রশ্ন আসতে পারে? যেখানে আমরা কি দেখব, নিয়ারেস্ট নাম্বারস। আর কি থেকে প্রশ্ন আসতে পারে? নিয়ারেস্ট নাম্বার ছাড়াও আরো আমাদের প্রশ্ন আসতে পারে এমন কিছু যেগুলো মিসিং নাম্বারস বলে, গুলোকে মিসিং নাম্বারস। দেখো, এইভাবে তো বহু কিছু লেখাই যায়, ঠিক আছে, কিন্তু আমরা আসবো এবার সরাসরি প্রবলেমসের দিকে, যে প্রবলেমগুলো কিভাবে আমাদের কাছে আসে এবং সেগুলোর সলভ কিভাবে করতে হয়। সবার প্রথমে আমি যদি একটা প্রশ্ন নিয়ে নিই, যেমন একদম সিম্পল একটা প্রশ্ন, যে আমাদের অপশানে আছে 2, অপশান বিতে আছে 3, অপশান সিতে আছে 5, অপশান ডিতে আছে 7। এরকম একটা প্রশ্ন, যে বলা আছে এখানে অড ওয়ান আউট করো। এই প্রশ্নে আমাদের ক্লাসিফিকেশনে জেনারেলি প্রশ্নের ওপর লেখা থাকে অড ওয়ান আউট। ঠিক আছে, অড ওয়ান আউট লেখা আছে মানেই সেটা ক্লাসিফিকেশনের প্রশ্ন বলে তোমাদেরকে ধরে নিতে হবে। এবার এই যে প্রশ্নটা আমি লিখলাম, এক্ষেত্রে আমাদেরকে অ্যান্সার কিভাবে করব? দেখো, সবার প্রথমে আমি তোমাদেরকে একটা কথা বলি, এই যে নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি এই প্রত্যেকটাই কিন্তু আমাদের প্রাইম নাম্বারস। বাট এখানে দেখো,
প্রাইম নাম্বারস এর মধ্যেও 3, 5, 7 এইগুলো কিন্তু আমাদের কি হচ্ছে, এগুলো আমাদের অড নাম্বারস, এগুলো কি আমাদের অড নাম্বারস। বাট এটা যে 2, এটা কিন্তু আমাদের ইভেন নাম্বার একটা। তো এটা হয়ে গেল আমাদের কোশ্চেন, যদিও এটা আমরা প্রাইম নাম্বারস এর খুব বেশি ডিপে যাইনি। এরপর আরো একটা প্রশ্নের দিকে আমরা যাচ্ছি, এটা ছিল 1 নম্বর কোশ্চেন। এরপর আমরা আসছি 2 নম্বর কোশ্চেন্সে। সেখানে আমরা দেখো লিখছি অপশন এ তে 63, অপশন বি তে লিখছি 61, অপশন সি তে লিখছি 53, অপশন ডি তে লিখছি 7। ঠিক আছে, কোনো অসুবিধা? তো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটার ক্ষেত্রে তো আমরা যদি একটু দেখি, দেখো এটা হচ্ছে একেবারে প্রাইম নাম্বারসের একটা আমাদের এক্সাম্পল। এখানে আমরা যদি দেখি, দেখো 61 এটাকে আমরা কোনো কিছু দিয়ে ডিভাইড করতে পারবো না। 7 এটাকেও আমরা ডিভাইড করতে পারবো না, এটাও একটা প্রাইম নাম্বার। 53 এটাকেও আমরা ডিভাইড করতে পারবো না। তো এক্ষেত্রে আমরা যদি এই প্রবলেমটা এটার দিকে দেখি, 63 এটাকে কিন্তু আমরা 21 দিয়ে ডিভাইড করতে পারবো, বা 3 দিয়ে ডিভাইড করতে পারবো। ঠিক আছে, 21 দিয়ে ডিভাইড করলে 3 আসবে, আর 3 দিয়ে ডিভাইড করলে 21 আসবে। তো এক্ষেত্রে এটাকে কিন্তু ডিভাইড করা যাচ্ছে, অর্থাৎ এটা প্রাইম নাম্বার না। তো এই ধরনের প্রশ্ন আসে, আর তোমরা বলবে যে এই দুটো প্রশ্ন কি কখনো পরীক্ষায় এসেছিল? আমি তোমাদেরকে বলবো হ্যাঁ, এই প্রশ্ন আরআরবিতেও এসেছিল, এবং শুনলে তোমরা অবাক হবে, এই প্রশ্নটা বেসিক্যালি এই প্রশ্নটা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল সিজিএল এ কিন্তু এসএসসির সিজিএল এ পর্যন্ত এই প্রশ্নটা পরীক্ষাতে এসেছিল। তবে হ্যাঁ, এই যে নাম্বারগুলো একটু চেঞ্জ হয়ে যায়। যেমন আমার মনে আছে সিজিএল 2017-তে বোধহয় সিজিএল এ এসেছিল, এখানটাতে 63 জায়গায় আমাদের নাম্বারটা ছিল 69। তো এটাও ডিভিজিবল ছিল। আর বাকি দেখো, আমি এগুলো তো আমার প্রবলেমস গুলো যেগুলো আছে সেগুলোই মাথার মধ্যে থাকে, যে সেগুলো আমি এখানে নোট ডাউন করছি। আমি তো আর এখানে কোনো স্লাইড প্রেজেন্টেশন আনছি না, তো আমাকে মাথার মধ্যে থেকে নাম্বারস গুলো লিখতে হচ্ছে, যে কারণে হয়তো একটু আদ্র এদিক ওদিক হয়ে যাবে। তবে হ্যাঁ, যখন আমরা প্র্যাকটিস করব তখন কিন্তু আমরা সাল ধরে বা কোন ইয়ারের কোশ্চেন সেগুলো কিন্তু ধরে ধরে আমরা করব প্র্যাকটিস সেশনে। তো যাই হোক, এটা গেল। এরপর আমরা আসছি আরো একটা প্রশ্নে। সবার প্রথমে আমরা একটা প্রশ্নের দিকে তাকাই, যেমন অপশন এ। এই যে প্রশ্নটা, এটা দেখা যাচ্ছে আশা করি। এই যে প্রশ্নটা আমি দিলাম, দেখো এই যে প্রবলেমটা, এখানে দেখো আমাদের কি কি সংখ্যাগুলো আছে, 27, 64, 125, 100। আমি যখন আগের দিন অ্যানালজির ক্লাস করছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে আমাদেরকে স্কোয়ার আর কিউব এটা কিন্তু ভালো করে মুখস্থ করে রাখতে হবে, বা আমাদেরকে কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। কেননা যখনই আমরা এই সংখ্যাগুলো দেখতে পাবো তখনই আমরা বুঝে নেব যে এগুলো কিন্তু কোনো কিছুর স্কোয়ার বা কিউবে দেওয়া আছে। সবার প্রথমে দেখো 27, 3 এর কিউব। ঠিক আছে, 4 এর কিউব কি 64, 5 এর কিউব কি 125। কিন্তু 100 কোনো কিছুর কিউব না, আর কারোর স্কোয়ার অবশ্যই 100 হচ্ছে 10 এর স্কোয়ার, কিন্তু কোনো কিছুর কিউব না। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি, এটা কিন্তু কিউব থেকে আমাদের কোশ্চেন এসেছিল, তো সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অড কোনটা 100। তো এই ধরনের প্রশ্ন আমাদের কাছে আসে, যেখানে আমরা স্কোয়ার বা কিউব বা স্কোয়ার কিউব রুট এগুলো দিয়ে আমরা করতে পারবো। দেখো এই প্রশ্নটাকেই আমি স্কোয়ার দিয়েও বলতে পারি, আবার স্কোয়ার রুট কিউব দিয়েও বলতে পারি, আবার কিউব রুট দিয়েও বলতে পারি। যেভাবে তো আমরা তো আমাদেরকে সলিউশনে পৌঁছাতে হবে। আমি সবসময় তোমাদেরকে একটা কথা বলে রাখি, রিজনিং এর কখনো কিন্তু একটা বাঁধা ধরা পদ্ধতি থাকে না। রিজনিং এর পদ্ধতি অনেক হয়, এবং সেই অনেক পদ্ধতি থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের সলিউশনও আসে, আর সেই সলিউশন গুলো আমাদেরকে পৌঁছাতে হবে, এবং তার অ্যান্সার একটাই হবে। ঠিক আছে, অ্যান্সার কিন্তু তুমি যে কোনো পদ্ধতি দিয়েই যাও না কেন, অ্যান্সার কিন্তু তোমাদের ওটাই থাকবে 100 বা ডি, অপশন ডি। যাই হোক, এরপর আমরা আসছি
আরো একটা ধরনের প্রশ্নতে। তার আগে একটু বোর্ডটা ক্লিন করে নিতে হবে। এরপর আমরা যদি দুটো প্রশ্ন দিকে তাকাই, একটা হচ্ছে এটা নাম্বার 1, এই যে প্রবলেমটা, প্রথম প্রবলেম হচ্ছে এটা। আচ্ছা, 2 নম্বর প্রবলেমটাও আমি লিখে নিচ্ছি। অপশন এ 132.5, 125.8, 32.5, 125.8, 124, এই আরেকটা প্রবলেম। তো এই দুটো প্রবলেম আমরা দেখতে পাই। এই ধরনের প্রবলেমগুলো দেখো, যদি একটু ইজির মধ্যে থাকে তখন কিন্তু এই ধরনের প্রবলেম আসে, আর যদি একটু মডারেট প্রবলেম কোশ্চেন্সগুলো আসে, কেননা এখন কিন্তু কোশ্চেন্সগুলো একটু মডারেট হয়েছে। আমরা সবাই জানি কোশ্চেনগুলো আগের মতো খুব বেশি ইজি আসে না। একটা সময় ছিল যখন 2010 2014 এর সময় ছিল, যে সময়ে আমাদের রিজনিং গুলো এই ধরনেরই আসতো, কিন্তু এখন কোশ্চেনের মান একটু বেড়েছে, কম্পিটিশন বাড়ছে, তো কোশ্চেনের মান একটু একটু করে বাড়ছে। সেই হিসেবে আমরা যদি তাকাই, তো এই যে প্রবলেমটা এখানে দেখো, এই যে প্রবলেমটা আমরা কি দেখছি, এই প্রবলেমটা 25 দিয়ে, প্রত্যেকটাকেই কিন্তু 25 দিয়ে ডিভিজেবল, আবার প্রত্যেকটাই 5 দিয়েও ডিভিজেবল। 25 দিয়ে ডিভিজেবল মানে সে 5 দিয়ে ডিভিজেবল হবেই। তাহলে আমরা কিন্তু সলিউশনে পৌঁছাতে পারলাম না। কিন্তু একটু যদি নজর দিয়ে তাকাই, দেখো প্রত্যেকটার শেষেই কিন্তু জিরো আছে, এটার কিন্তু শেষে জিরো নেই। অর্থাৎ আমাদের এই প্রত্যেকটাই ডিভিজিবল বাই 10, কিন্তু এটা ডিভিজিবল বাই 10 না, মানে 10 দিয়ে ভাগ করা যায় না। অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এবার আসি এই প্রশ্নটাতে। এই ধরনের প্রশ্ন যখনই আসবে, এই যখন কমা দিয়ে কোনো কিছু থাকবে, দুটো করে ডিজিট থাকবে, অর্থাৎ প্রথমে এখানে একটা ডিজিট, তারপর এটা একটা ডিজিট, আবার এখানে একটা ডিজিট, তারপর এখানে একটা ডিজিট, এই ধরনের প্রশ্ন যখনই আসবে তখন আমরা সবার প্রথমে ডিভিজিবল লাগানোর চেষ্টা করব, যে ডিভাইড যাচ্ছে কিনা, বা স্কোয়ার বা কিউব, স্কোয়ার রুট কিছু এইসব যাচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে সবার প্রথমে আমরা কি করব, এই ধরনের প্রশ্নগুলো দেখেই আমরা কিন্তু হকচকিয়ে যাই। কেন বলছি, এই প্রত্যেকটাকে তোমরা ডিভাইড করবার পর দেখবে প্রত্যেকটার আলাদা আলাদা ভ্যালু আসছে। যেমন আমরা এটাকে দিয়ে যদি ডিভাইড করি, 132কে যদি 5 দিয়ে ডিভাইড করি, আমাদের যে ভ্যালুটা আসবে সেটা একটা ফ্র্যাকশন আসবে, সেটা একটা কি আসবে, ফ্র্যাকশন। আবার এটা দিয়েও যদি এটাকে ডিভাইড করি, এটাও একটা ফ্র্যাকশন আসবে, কিন্তু এটার মতো সমান একই মাপ বেরোবে না। ঠিক আছে, এটার যা ভ্যালু আসবে এটার কিন্তু ভ্যালু আলাদা আসবে। আমি করে দেখিয়ে দিচ্ছি। যেমন 5 দিয়ে যদি করি, 5 দুগুণে 10, 5 6 30, 32, 5 4 20, তাহলে 26.40। আবার এটাকে যদি করি 8 দিয়ে, 8 একে 8, 4 12, তাহলে 8 6 24, 25, 8 একে 16.1 সামথিং একটা এরকম আসছে। আবার এটাকে যদি আমি করি, তাহলে 7 একে 7, 5 12, তাহলে 54, 7 7 49, 50 51 52 53 54, আবার 7 7 49 সামথিং এখনো কিছু একটা আসবে। দেখো তিনটেরই ভ্যালু কিন্তু আলাদা আসছে। আর এটাকে যদি আমরা ডিভাইড করি, 112কে যদি 4 দিয়ে ডিভাইড করি, তাহলে 4 দুগুণে 8, 9 10 11, 4 8 32, 28। অর্থাৎ চারটারই কিন্তু ভ্যালু আলাদা। এবার আমরা যদি একটু তাকাই, দেখো আমি একটু আগে বলছিলাম এটাও কিন্তু ফ্র্যাকশন, এটাও ফ্র্যাকশন, এটাও ফ্র্যাকশন, বাট এখানে যেটা আমাদের ভাগফলটা আসছে, সেই ভাগফলটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা আসছে। তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে এটা হবে অ্যান্সার। তো আমাদের ঘাবড়ানোর কিন্তু কোনো জায়গা নেই। এই ধরনের আমরা যখন রিজনিং এর পরীক্ষা দিতে যাব, বা আমরা যখন পরীক্ষায় বসবো না, তখন সবার প্রথমে আমাদের মাথার মধ্যে থেকে যে সমস্ত বোঝাগুলো আছে, যে সমস্ত টেনশন গুলো আছে, যা কিছু আছে, সেগুলোকে আমাদেরকে সবার প্রথমে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে।
তারপরে কিন্তু আমরা পরীক্ষায় যদি শান্ত মনে বসি তাহলে আমরা প্রত্যেকটা প্রশ্নের সলিউশন করতে পারবো, কেননা সলিউশনগুলো সবই এরকম ভাবে ইজি আসবে। ঠিক আছে, এটা আসলো। আচ্ছা, এটাকেই কিন্তু আমরা বলি ডিভিজিবিলিটি। দেখো আমরা সাম অফ ডিজিটসও করলাম, ডিভিজিবিলিটি করলাম। আচ্ছা, সাম অফ ডিজিটস বোধহয় এখনো করিনি, যাই হোক আমি আসছি, একটার পর একটা প্রশ্নতে আসছি। তো ডিভিজিবিলিটিতে আসছি। এই সমস্ত প্রশ্নগুলো এগুলো হচ্ছে ডিভিজিবিলিটি। এরপর আমরা পরের কোশ্চেনের দিকে যাচ্ছি। দেখো এবার আমাদের কাছে তিনটে প্রবলেম আবার আছে, তিনটে রিজনিং। এবার এই তিনটে রিজনিং এর যদি আমি দিকে তাকাই, তিনটে রিজনিং কিন্তু একই রকম দেখতে লাগছে। আমাদের কাছে বেশ কিছু ডিজিট আছে, এটাতে 4টে করে ডিজিট আছে, এটাতে 5টা করে ডিজিট আছে, এটাতেও 4টে করে ডিজিট আছে। এই ধরনের প্রশ্নগুলো যখন আমাদের কাছে আসে তখন কিন্তু আমাদেরকে কি করতে হয়, দুটো তিনটে জিনিস আমাদেরকে মাথায় রাখতে হয়। দুটো তিনটে জিনিসের মধ্যে কি, সবার প্রথমে আমাদেরকে দেখতে হবে প্রত্যেকটা ডিজিটগুলোকে আমরা অ্যাড করলে সমান হচ্ছে কিনা, বা জোড়ায় জোড়ায় কোনো কিছু যোগ করে বিয়োগ করলে কোনো কিছুর সলিউশন পাচ্ছি কিনা, বা প্রথম দুটোকে যোগ করলে দ্বিতীয় নাম্বারটা আসছে কিনা। এই ধরনের জিনিসগুলো আমাদেরকে দেখতে হয়। তাছাড়া আর কি দেখতে হয়, অনেক সময় কি থাকে, ডিজিটগুলো সমান একই রকম ডিজিট আছে নাকি ডিজিটগুলোর মধ্যে কোনো চেঞ্জেস আছে, সেটাও আমাদেরকে দেখতে হয়। তো এই সমস্ত জিনিসগুলো আমরা দেখব, এই তিনটে প্রবলেম সলভ করলেই আমরা বুঝতে পারবো এই সাম অফ ডিজিটের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে সলভ করতে তোমরা পারবে। তো সবার প্রথমে আমরা দেখো, এখানে যদি আমরা দেখি, সবার প্রথম দেখো এটাতে আমরা কি করব, সবার প্রথমে 4টে ডিজিটকে আমরা অ্যাড করব। তো 5 4 9 2 11, 7 2 9 2 11, 6 3 9 2 11, 6 5 11, একে 12। তাহলে দেখো তিনটেতেই কিন্তু ডিজিটগুলোকে আমি যদি অ্যাড করছি তাহলে এই তিনটেতেই 11 আসছে, অর্থাৎ এই তিনটে একটা গ্রুপের আর এটা আলাদা গ্রুপের, অর্থাৎ এটা অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট আনসার। তো এটা হয়ে গেল আমাদের সাম অফ ডিজিটস। এইভাবেই কিন্তু সাম অফ ডিজিটস এর প্রবলেম সলভ করতে হয়। আচ্ছা, সাম অফ ডিজিটস এর ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, এখানে যোগগুলো করবে তোমরা কিভাবে, সবসময় চেষ্টা করবে বড় সংখ্যাগুলো, যেমন আমি কিভাবে কি করলাম দেখো, আমি এখানে 6 5কে একসাথে নিলাম, আর এখানে কি করছিলাম 5 আর 4টাকে একসাথে নিচ্ছিলাম, যাতে আমাদের যোগ করতে সুবিধা হয়। আর যোগ করতে কিন্তু আমাদের যত কম সময় লাগবে তত বেশি আমাদের হাতে সময় বাঁচবে। ঠিক আছে, এরপর আমরা দেখো এই প্রবলেমটার দিকে যদি তাকাই, এই প্রবলেমটার দিকে আমরা তাকালে দেখতে পাবো, দেখো এখানে 5টা করে সংখ্যা আছে। এই ধরনের প্রবলেমগুলোতে আমাদেরকে ডিফারেন্সও দেখতে হয়, যে প্রথম দুটোর মধ্যে এইভাবে ডিজিটগুলোর মধ্যে ডিফারেন্স একই আসছে কি আলাদা আসছে। তো সেগুলো আমি তোমাদেরকে পরবর্তীকালে করাবো, যদিও এই প্রবলেমটা সেরকম কিছু নয়। এই ধরনের প্রবলেমটা আমি এই জন্য তোমাদেরকে দিলাম কোশ্চেনটা, কেননা এই যে প্রবলেমটা আছে না, এই প্রবলেমটা করবার সময় তোমরা অনেকেই ভয় পেয়ে যাও। কেন ভয় পেয়ে যাও, এই যে দেখবে অ্যাড করলেও কিছু পাচ্ছ না, কোনো কিছু পাচ্ছ না। তো সেই সময় আমাদেরকে একটু প্রেজেন্স অফ মাইন্ড, আমাদের উপস্থিত বুদ্ধিটা কাজে লাগাতে হবে। দেখো এখানে আমাদের কি আছে, 8 আছে, প্রত্যেকটাতেই 8 আছে। ঠিক আছে, আচ্ছা আমি কালারটা চেঞ্জ করে নিই। প্রত্যেকটাতেই 8 আছে। 5 দেখো তো, প্রত্যেকটাতেই 5 আছে। 3 দেখো, 3 3, এটাতে কিন্তু 3 নেই। 6 6 6 6 নেই। 2 2 2 2 আছে, অর্থাৎ এখানে কিন্তু দুটো সংখ্যা মিসিং আছে। এই ধরনের প্রশ্নগুলোকে আমরা কিন্তু বলি মিসিং নাম্বারস। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলোকে আমরা বলি মিসিং নাম্বারস। আর এই মিসিং নাম্বারস থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে, যেগুলো আমরা দেখেই প্রথমে ভয় পেয়ে যাই আর সেখান থেকে আমরা প্রশ্নের উত্তর করতে পারি না। এবার আমি তোমাদেরকে বোঝানোর জন্য যেটা আমি করলাম, সেটাতে হয়তো তোমাদের 1 মিনিট সময় লেগে গেল, তোমরা হয়তো ভাবছো যে 1 মিনিট সময় লেগে গেছে, কিন্তু এতটা সময় তোমাদের লাগবে না। যখন তোমরা প্র্যাকটিস করে নেবে তখন চোখের সামনে দেখলেই ম্যাথমেটিক্স গুলো তোমরা সলিউশন করতে পারবে। আচ্ছা, এরপর আমি আরো একটা প্রবলেম রেখেছি। দেখো এই যে প্রবলেমটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো 4টে করে ডিজিট আছে। এবার কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় কি করতে হয়, প্রথম দুটো সংখ্যাকে অ্যাড করে নিতে হয়। যেমন এই যে প্রথম দুটো সংখ্যাকে অ্যাড করলে আমরা কি পাচ্ছি, 6 2 8, আর 4 3, এই দুটোকে যোগ করলে হচ্ছে
7, এই দুটোর বিয়োগফল কত হচ্ছে 1। এবার এই দুটোতে দেখি 6 2 8 4 3 7, বিয়োগ করলে কত আসছে 1। এটা কত 8 4 12 6 5 11, বিয়োগ করলে কত আসছে 1। আর এটা কত আসছে 8 4 12 7 6 13, বিয়োগ করলে -1। এবার তোমরাই বুঝতে পারছো এর অ্যান্সারটা কি হবে। অর্থাৎ এই প্রত্যেকটারই কিন্তু শেষে অ্যান্সার আসছিল 1, এটাতে -1। এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে, আমরা দেখতে পাই। তো এ ধরনের প্রশ্ন কিন্তু আমাদের কাছে আসে, আর এগুলো আমাদেরকে করতে হয়। আর এগুলো জাস্ট অল্প কিছু সময় আমাদের লাগে এবং তাতেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা চলে আসে। এরপর আমরা ক্লাসিফিকেশনের আরো কিছু প্রবলেমসের দিকে যাব। এবার আমরা দেখছি এখানে দুটো প্রবলেম আমাদের কাছে আছে। এই যে দুটো প্রবলেম, আমরা এই দুটো প্রবলেমের দিকে তাকালেই আমরা কি হচ্ছে, আমাদের সবার প্রথমে টেনশন শুরু কি আছে। আর এই ধরনের প্রবলেমগুলো যখনই আসবে, সবার প্রথমে যখন দেখবে এরকম কমা কমা দেওয়া আছে না, এই ধরনের প্রশ্নগুলোকে আমি আগেও বলেছিলাম, হয় স্কোয়ার, স্কোয়ার রুট বা ডিভাইড করতে হবে, এরকম কোনো কিছু করতে হবে। তো এই ধরনের প্রশ্নগুলোকে আমরা অনেক সময় নিয়ারেস্ট নাম্বারও বলে থাকি। যেমন আমরা কিভাবে কি করব, সর্বপ্রথমে এই প্রশ্নটার দিকে তাকাই, নিচে 2 নম্বর প্রশ্নটার দিকে। এটা তুলনামূলক একটু ইজি আছে। দেখো এখানে কি হচ্ছে, আমরা দেখো এখানে 7 আছে, এখানে 50। তো 7 থেকে আমরা কি এমন করতে পারি যেটা করলে আমরা 50-র কাছাকাছি পৌঁছাবো। তো স্কোয়ার করতে পারি, 7 স্কোয়ার, 7 স্কোয়ার করলে কি হচ্ছে 7 7 49 49, +1 করলে আমরা কিন্তু 50-র কাছে পৌঁছে যাচ্ছি। আচ্ছা 11তে যদি আমরা করি, 11 স্কোয়ার +1 করলে 11 11 121, 121-এর সঙ্গে 1 যোগ করলে 122 আসছে। 15 স্কোয়ার করলে কি হচ্ছে 15 15 225, +1 করলে 226, 13 13 169। এটা থেকে আমরা যদি 1 যোগ করি তাহলে এটা হওয়ার কথা 170, কিন্তু এখানে আছে 168, মানে -1 হয়ে আছে। অর্থাৎ আমাদের কিন্তু ফর্মুলা স্কোয়ার +1 দেওয়া রয়েছে এবং এটাতে স্কোয়ার -1 আছে। অর্থাৎ আমাদের অড 1 হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের এই সিকোয়েন্স থেকে আলাদা, গ্রুপ থেকে আলাদা। তো এটা হয়ে গেল আমাদের এক ধরনের প্রশ্ন। এবার এবার আমাদেরকে কি করতে হবে, প্রথম প্রশ্নটার দিকে তাকাতে হবে। এবার প্রথম প্রশ্নটার দিকে তাকালেই সবার প্রথমে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, যে অনেক সময় অপশন যেগুলো আছে না, দেখো সবসময় যে অপশন ডি উত্তর হবে তা তো নয়, কখনো কখনো অপশন এও উত্তর হতে পারে। অর্থাৎ এটা এমনই কিছু থাকতে পারে যেটা আমাদের সঙ্গে নাও মিলতে পারে। ঠিক আছে, যেমন আমরা অপশন এ আর অপশন বি করবার সাথে সাথে আমাদের মাথাটা খারাপ হয়ে গেল, দেখলাম যে মিলছে না, তখন আমাদেরকে অপশন সির দিকেও তাকাতে হবে। বা অনেক সময় আমাদেরকে কি হয়, অপশন এটাকে ছেড়ে দিয়ে অপশন বি সি বা ডি থেকে আমাদেরকে শুরু করলে আমরা সহজে আমরা কিন্তু উত্তর পেয়ে যাই। তো একটু এটা প্র্যাকটিস করতে করতে তোমাদের চলে আসবে ধারণাটা, বা আরো তোমরা যত রিজনিং এর সঙ্গে থাকবে তত বেশি রিজনিং তোমাদেরকে হেল্প করবে। যেমন আমি এটাতে দেখছি 8-এর সঙ্গে যদি আমি 7 গুণ করি তাহলে কিন্তু 56 চলে আসছে, 56 চলে আসছে। এবার 8-এর সঙ্গে 7 গুণটা হবে কিভাবে, তাহলে 8 গুণিত 8 -1 যদি করি তাহলে এটা আসছে। তাহলে দেখি তো এটাতে আমরা করি, 9-কে আমরা যদি 9 - 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 9 8 72, বাহ কি সুন্দর মিলে গেল না। আবার এখানটাতে আমরা যদি করি 10 গুণিত 10 - 1 মানে 9, 10 9 90, এটাও চলে আসলো। এবার এটাতে যদি আমরা করি 11 গুণিত 10 তাহলে কত হচ্ছে 110, এটা কিন্তু আছে 115। তো এখানে আলাদা কোনটা হচ্ছে, আলাদা হচ্ছে এটা। তো এই ধরনের প্রশ্নগুলোই আমাদের ক্লাসিফিকেশনে আসে। আচ্ছা তোমরা যারা এতক্ষণ ক্লাসিফিকেশনটা পড়লে তোমরা কি বুঝলে, অ্যানালজি থেকে ক্লাসিফিকেশন কি খুব বেশি আলাদা? এমন কিছু আলাদা নয়, আমার তো মনে হয় এগুলোকে এভাবে রিজনিংটাকে রিজনিং এর মতো করে দেখলেই তোমাদের সব থেকে বেশি সুবিধা হবে। এই যে এত বেশি টপিকস, এতগুলোকে তোমরা যত বেশি আলাদাভাবে করবে ব্রেনের উপর প্রেশার তত বেশি বাড়বে। যদিও আমাদের টপিক হিসেবে দেওয়া আছে তাই আমাকে তোমাদেরকে টপিক হিসেবে পড়াতে হচ্ছে, কিন্তু আমার মনে হয়
অ্যানালজি অর্থাৎ যেখানে পুরোপুরি ব্রেনটাকে ইউজ করতে হয়, আমরা যদি এগুলোতেও ব্রেনগুলোকে ইউজ করি, একে আলাদাভাবে ক্লাসিফিকেশন নাম দেওয়ার কোনো দরকার পড়বে না। তোমরা যে কেউ এগুলোকে খুব সহজেই সলভ করে নিতে পারবে। তো এইখানে আমরা ক্লাসিফিকেশনের যে সমস্ত নাম্বারস রিলেটেড যা কিছু প্রবলেম ছিল সেগুলো আমরা আজকে সলভ করলাম। কালকে আমরা দেখব যে যেখানে আমরা বিভিন্ন ধরনের যে প্রশ্নগুলো অ্যালফাবেট সিরিজের প্রশ্নগুলো আসে, বা যেখানে আমরা দেখব যে হিস্ট্রি, জিওগ্রাফি বা অন্যান্য টপিকগুলো কিভাবে এই রিজনিং এর মধ্যে ঢুকে পড়ে, সেগুলো আমরা দেখতে পাবো পরের ক্লাসে। তো এইভাবে আমরা এখন এই ক্লাসটা এখানেই শেষ করছি। এরপর আমরা অ্যানালজির পার্ট 2 নিয়ে আসছি পরের ক্লাসে, তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই পড়তে থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস ইউ অল।